আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করে শুরু করছি। আজকে আমরা তড়িৎ প্রাবল্যের তড়িৎ প্রাবল্য সংক্রান্ত আরও কিছু গাণিতিক সমস্যা দেখব। লাস্ট যে লেকচারটা দেওয়া হয়েছে সেটাতে কিছু গাণিতিক সমস্যা দেখানো হয়েছে। আজকে আরও কিছু আমরা দেখাচ্ছি যেগুলো ম্যাক্সিমাম প্রশ্নই বোর্ডে আসছে। তো প্রথম প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, ABCD চতুর্ভুজের 4 কোণায় যথাক্রমে 10 কুলম, 20 কুলম, 10 কুলম, 5 কুলম চার্জ স্থাপন করা আছে, যেটা আমরা চিত্র অনুসারে দেখাচ্ছি। এ বিন্দুতে +10, বি বিন্দুতে +20, সি বিন্দুতে 10। তো এ বি দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর বি সি দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার। প্রথম প্রশ্নটা, ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? ডি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? তো আমি এর আগের লেকচারও বলেছি, এখনও আবার বলতেছি, যে জিনিসটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যেই বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, সেই বিন্দুতে যদি কোনো চার্জ থেকে থাকে, তাহলে ওই চার্জগুলো আমরা ধরতে পারবো না বা ওই চার্জটা আমরা নিতে পারবো না। অর্থাৎ ডি বিন্দুতে +5 কুলম যে চার্জটা আছে সেটা আমরা ধরবো না বা সেটাকে আমরা উইথড্র করব, নাই বলে ধরে নেব। তো ওই চার্জটার পরিবর্তে আমরা +1, যেটাকে আমরা বলছিলাম যে ওই চার্জের একটা নাম আছে, নাম হচ্ছে পরক চার্জ। যেই চার্জের সাহায্যে আমরা বুঝতে পারি যে তড়িৎ প্রাবল্যের দিকটা কোন দিকে হবে। তাহলে +5 কুলম আছে, কিন্তু যখন তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হয়েছে ওই বিন্দুতে, মানে ডি বিন্দুতে, তখন আমরা এই চার্জটা নাই বলে ধরে নিব। তখন ওই +5-এর পরিবর্তে আমরা কত ধরব? +1 কুলম ধরব। তো ওই যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর চারপাশে যেখানেই চার্জ থাকবে, সকল বিন্দুর জন্য ওই বিন্দুতে সেপারেটভাবে, মানে আলাদা আলাদাভাবে একটা একটা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে কীভাবে দাঁড়াচ্ছে? এ বিন্দুর জন্য ডি বিন্দুতে প্রাবল্য, বি বিন্দুর জন্য ডি বিন্দুতে প্রাবল্য, সি বিন্দুর জন্য ডি বিন্দুতে প্রাবল্য। তো দেখা যাচ্ছে ডি বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 3 মিটার, ডি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে 2 মিটার, কিন্তু ডি বিন্দু থেকে বি বিন্দু যে দূরত্বটা সেটা আমাদেরকে সরাসরি দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, যেহেতু চতুর্ভুজ, তাকে ধরে, মানে তার কর্ণ ধরে আমরা একটা ত্রিভুজ, দুই পাশে দুইটা ত্রিভুজ তৈরি হবে, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা সেখান থেকে কর্ণটা বের করে নিয়ে আসবো। কর্ণের দূরত্বটা যেখানে আমরা এখানে বের করছি √13। তাহলে আমরা বি এবং ডি এর দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আলাদা আলাদাভাবে এ এর জন্য ডিতে, বি এর জন্য ডিতে এবং সি এর জন্য ডিতে 3টা প্রাবল্য আমরা আলাদাভাবে নির্ণয় করব, যেটা আমি এখানে দেখিয়েছি। আর প্রাবল্যের সূত্র হচ্ছে CQ/R²। তো এখানে আমি আলাদাভাবে এ এর জন্য, পি বিন্দুর জন্য চার্জ ব্যবহৃত হচ্ছে কার? যেই বিন্দুর জন্য প্রাবল্য নির্ণয় করতেছি সেই বিন্দুর জন্য। যেমন এই বিন্দুর জন্য যখন ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করছি, ডি বিন্দুর চার্জটা কিন্তু আমরা ধরছি না, আমরা ধরছি কার জন্য? এই বিন্দুর চার্জটা ধরছি, কারণ এই ডি বিন্দুর চার্জ কোনো কাজে আসবে না যদি আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করি। তাহলে গেল EA নির্ণয়, EB নির্ণয়, সেমভাবে EC সি বিন্দুর জন্য ডি বিন্দুর প্রাবল্য সেমভাবে সবগুলো প্রাবল্য নির্ণয় করে আমরা রেখে দিলাম। এখন আমাদেরকে বলা হয়েছে ডি বিন্দুতে মোট প্রাবল্য নির্ণয় করার জন্য। তাহলে প্রাবল্য টোটাল ডি বিন্দুতে পাওয়া গেছে 3টা। তো 3টা প্রাবল্যকে কখনো আমরা একসাথে যোগ বিয়োগ করতে পারবো না। কেন? কারণ তাদের এক একজন এক এক দিক থেকে কি করছে? তাদের ওই প্রাবল্যটা ক্রিয়া করছে। তার মানে দিক যখন কথাটা আসবে তখন সেটা ভেক্টর রাশিতে চলে যাচ্ছে। তার মানে প্রাবল্য একটি ভেক্টর রাশি, যেহেতু বল একটা ভেক্টর রাশি ছিল। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগগুলো কখনোই আমরা বীজগাণিতিক উপায়ে করতে পারি না, সেগুলোর জন্য আলাদা কিছু রুলস আছে। সেই যোগ বিধি আমরা যেটা ভেক্টরে পড়ছিলাম, কি সূত্র? সামন্তরিকের সূত্র। সেই সূত্রের সাহায্যে আমরা যোগ বিয়োগগুলো করার চেষ্টা করবো সেখানে। তো এখানে 3টা প্রাবল্য তো কখনোই সামন্তরিক সূত্রে ব্যবহার করা যায় না। তো এই জন্য আমরা কয়টাকে নিব? প্রাবল্য 2টা, যে কোনো 2টা। এটা আগেও বলছি, আমি আবারও বলতেছি। তো এমন 2টা প্রাবল্য আমরা নিব যাদের মধ্যবর্তী কোণটা আমরা জানি, কারণ আমরা প্রাবল্য লব্ধির সূত্রটা জানতাম, R=P² Q² + 2PQ cos α। তো আমি এখানে প্রথমে EA এবং EC এই 2টাকে ধরছি। ধরলে কি সুবিধা হচ্ছে? প্রথমে আসি, ডি বিন্দুতে কোনো চার্জ নাই বলে ধরে নিতে হবে। পরবর্তীতে +1 কুলম মানে একটা চার্জ বসাইতে হবে পরক করার জন্য, যেটাকে আমরা পরক চার্জ বলছি। এর অস্তিত্ব নাই, মানে এটা আমরা জাস্ট ধরে নিয়েছি দিকটা বোঝার জন্য।
এ বিন্দুতে +10, ডি বিন্দুতে +1কে বিকর্ষণ করবে সরলরেখা বরাবর বাইরের দিকে। এই যে এটা হচ্ছে ই এর দিক। সি বিন্দুর +10 সেও ডি বিন্দুর +1কে সরলরেখা বরাবর এই বাইরের দিকে ক্রিয়া করবে। তাহলে এই দুইজনের যে মধ্যবর্তী কোণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলফা এবং এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো আলফাটা আমরা সরাসরি জানতে পারতেছি, এই কারণেই আমরা এই দুইটা প্রাবল্যকে প্রথমে নিয়েছি। যথারীতি মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে আমরা আলফার মানও বসালাম, সেখান থেকে আমরা মান পেলাম 2.46 × 10⁻10। ক্যালকুলেশনটা তোমরা একটু নিজে করার চেষ্টা করবা। তাহলে E1 কার কার কারণে আমরা লব্ধি পেলাম, মানে কার কার রেজাল্ট পেলাম? এ বিন্দু এবং সি বিন্দুর জন্য আমরা রেজাল্ট পেলাম E1। এখন কথা হচ্ছে E1 কোন দিকে যাচ্ছে? আমি বলছি ইসি যেই দিকে যাচ্ছে, ইএ যেই দিকে যাচ্ছে, তাদের মধ্যবর্তী যেই কোনো জায়গা দিয়ে E1 যেতে পারে। তাহলে সেই জিনিসটা স্পেসিফিক হওয়ার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে দিক বের করা। তো যেহেতু এখানে একটু যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে দিকের এই ব্যাপারটা এখানে লাগতেছে না, কারণ আমাদেরকে বলে নাই। আমাদেরকে টোটাল যে ব্যাপারটা সেটা হচ্ছে ডি বিন্দুতে প্রাবল্য বের করতে বলা হয়েছে। এমনি আমরা চাইলে tan θ সূত্র প্রয়োগ করে E1টা কোন দিকে ক্রিয়াশীল, সে কি বরাবর মাঝখান দিয়ে যাচ্ছে, নাকি একটু ইসি এর দিকে হেলে যাচ্ছে, নাকি একটু ই এর দিকে হেলে যাচ্ছে, আমরা স্পেসিফিক অ্যাঙ্গেলটা tan θ সূত্র থেকে বের করতে পারবো, যেটা আমরা সামান্তরিক সূত্রে tan θ সূত্র পড়েছিলাম। আচ্ছা, এবার আসি আমরা, তাহলে E1 কাজ করছে EA এবং EC এর জন্য। এবার বি বিন্দুর যে চার্জটা আছে 20 কুলম্ব মানের চার্জ, সেও ডি বিন্দুর +1 কুলম্ব চার্জকে কি করছে? সে এই যে বরাবর করে বিকর্ষণ করছে। এবার এখানে আমার একটা ছোট কথা আছে, অনেকেই আমরা এই অঙ্কটা আমি যেভাবে করাচ্ছি সেভাবে করে যাব, কিন্তু আসলে এই প্রসেসটা ভুল। কোথায় ভুলটা আমি অঙ্কের পরে তোমাদের একটু ধরাই দিচ্ছি। আগে অঙ্কটা আমরা করে ফেলি, এরপর আমি ভুলটা একটু ধরাই দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে আমরা যখন পড়তেছি যে E1 যেই বরাবর কাজ করতেছে, আমরা বলতেছি যে বি বিন্দুর যে +20 কুলম্ব, সে ডি বিন্দুর +1 কুলম্ব চার্জকে একই বরাবর বি থেকে ডি বরাবর বিকর্ষণ করছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি ইবি এর দিক এবং E1 এর দিক কোন দিকে? সরলরেখা বরাবর। আমরা দেখতেছি সরলরেখা বরাবর, বা অনেক জায়গায় আমরা দেখব যে এইভাবেই বলা হচ্ছে যে সরলরেখা বরাবর। আচ্ছা, যদি সরলরেখা বরাবর হয়ে থাকে তাহলে আমরা লব্ধি সূত্র কি বসাবো? E1 + EB। যেহেতু দোনোজন E1 এবং EB দোনোজন +1 কুলম্ব চার্জকে একই দিকে নিয়ে যেতে চাচ্ছে, তাহলে দোনোজনের প্রাবল্যের দিক হবে একই দিক। আর দিক একই দিকে হলে সামান্তরিকের সূত্র মতে আলফার মান 0 ডিগ্রি বসানোর পর P + Q যে সূত্রটা, যেটাকে আমরা পড়তাম R max = P + Q, এরকম একটা সূত্র ছিল, যেটা সর্বোচ্চ মান বলি আমরা। সেই সর্বোচ্চ মানটার জন্য আমরা প্লাস দিয়ে সরাসরি করতে পারি, অথবা কারো যদি এটাতে সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে সামান্তরিক সূত্রটাই ব্যবহার করবে, কিন্তু আলফার মান হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। বসালে দেখবে একই মানই আসবে, এই মানটা। এখন এই অঙ্কটা কোথাও কোথাও আমরা এইভাবে দেখব যে করাই দেওয়া হয়েছে। এখন আমি বলতেছি যে অঙ্কটা এইভাবে করলে ভুল হচ্ছে। যদি বলি কোথায় ভুল হচ্ছে, ভুলটা এবার আমি একটু সংশোধন করে দিই। সেটা হচ্ছে এই যে E1 সে কি বি থেকে ডি কর্ণ বরাবর কি ক্রিয়াশীল, E1 এর দিকটা কোন দিকে আমরা স্পেসিফিকভাবে জানি না। আমি কিছু আগে তোমাদেরকে বলছিলাম যে E1 কি বরাবর মধ্যখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, নাকি EA এর দিকে হেলে যাচ্ছে, নাকি একটু এদিকে হেলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা জানছি না। এটা জানার জন্য আমাদের একটা কাজ করতে হবে, কিছুক্ষণ আগেই বলছি, সেটা হচ্ছে tan θ যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদেরকে একটু প্রয়োগ করতে হবে। সেই সূত্রটা আমাদের একটু দেখাই দেবে। তার থেকে আমি মান দিয়ে যদি তোমাদেরকে একটু বলি, ইসি এর মানটা তোমরা যদি একটু খেয়াল করো 2.25 × 10⁻10, আর ই এর মান হচ্ছে 1 × 10⁻10। তাহলে কার মানটা বেশি? ইসি এর মানটা বেশি। তাহলে ইসি কোন দিকে কাজ করতেছে একটু দেখো, এই দিকে, আর ইএ কাজ করতেছে এই দিকে। এটা আমি জাস্ট বুঝাচ্ছি, ম্যাথমেটিক্যালি না। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা আরেকবার দেখব, পরের লেকচারটাতে আবার দেখব। তাহলে ডি বিন্দুতে কোনো বস্তু যদি আমরা রাখি, আমরা এখন বল হিসেবে কনসিডার করতেছি, বল দিয়ে জাস্ট বুঝাচ্ছি যে এই দিকে আমি বেশি বল দিলাম, এই দিকে আমি কম বল দিলাম, তাহলে বস্তুটা কি কখনো মাঝখান দিয়ে যাবে?
বস্তুটা মাঝখান দিয়ে যাবে তখন যদি এই পাশের বলটা মানে ইসি এবং ইএ দুইটাই যদি কি হতো সমান হতো, তাহলে সে বরাবর মাঝখান দিয়ে যেত। এখন যেহেতু ইসি এর মানটা কি হচ্ছে তুলনামূলক ই এর তুলনায় বেশি হচ্ছে, তাহলে সে মাঝখান দিয়ে না গিয়ে ইসি এর দিকে একটু হেলে যাবে, যেহেতু তার পাওয়ারটা বা তার শক্তিটা বেশি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সে বরাবর মাঝখান দিয়ে যাচ্ছে না, সে একটু এদিকে হেলে যাবে। কে? E1। আমি এমনি জাস্ট ধরে নিলাম, এটা জাস্ট ধরে বোঝানোর জন্য। এই বরাবর ক্রিয়া করছে E1। তো এখন আমি কি চাইলেই তখনকার মতো আর যোগ করতে পারছি? কেন? কারণ ডি থেকে ডি যে রশ্মিটা সেটা কাজ করতেছে বরাবর এই দিকে, যেটাকে আমরা বি বলতেছি, সেই কাজ করতেছে এই রেখা বরাবর। আর E1 তখন এটা হয়ে যাবে E1, এটা হবে তখন ইবি কাজ করতেছে এই বরাবর, আর E1 কাজ করতেছে এই বরাবর। তখন তাদের অন্তর্ভুক্ত কোণ যেটা আলফা, যেটা প্রাথমিকে মানে প্রথম ক্ষেত্রে আমি বললাম যে 0 ধরার জন্য, এখন তো সেটা আর 0 হবে না, সেটা তখন অন্য একটা অ্যাঙ্গেল হয়ে যাবে। সেই অ্যাঙ্গেলটা তখন আমাদেরকে বের করতে হবে, তখন সেটা হবে নতুন আলফা প্রাইম বলতে পারি, যেটা এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে। তার মানে এই অঙ্কটা এখন যে প্রসেসে করে দেওয়া হইলো সেই প্রসেসটা কি নয়? সঠিক নয়। কতটুকু পর্যন্ত সঠিক নয়? এতটুকু পর্যন্ত ঠিক আছে আমাদের। তা আমাদেরকে পরবর্তী কি কাজ করতে হবে? পরবর্তী আমাদেরকে কাজ করতে হবে যে এই যে E1টা আমরা প্রথম ক্ষেত্রে যেটা বের করছিলাম, সেটা কি 45 দিয়ে যাচ্ছে না কোনো একদিকে হেলে যাচ্ছে? তা আমি মুখে মুখে বললাম যে সে একটু এদিকে হেলে গেছে। সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে আমরা ওই থিটা বের করব। তো থিটাটা কার সাথে বের করব? আমরা ইসি এর সাথে। কিভাবে? সূত্রটা কি হবে তখন? ট্যান থিটা সমান, যার সাথে বের করব তাকে আলাদা রাখবো, আলাদা মানে তার সাথে সাইন কস কোনো কিছু থাকবে না, ইসি লিখলাম। আর বাকি আছে কে? ইএ। তাহলে ই এর সাথে সাইন আলফা হবে, আবার প্লাস ই এর সাথে কস আলফা হবে। তো এখান থেকে আমি যে থিটার মানটা পাবো, সেই থিটার মানটা বেসিক্যালি হচ্ছে এই অংশের মানটা। এখানে একটু গ্যাদারিং হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করিও তোমরা। এটা হবে সেই থিটার মানটা। তাহলে এই পুরোটুকু হচ্ছে কতটুকু? পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক তার মাঝখানে যদি দেয় আমি 45। এই থিটাটা যদি আমরা পেয়ে যাই, আমাদের দরকার কোনটা? দেখো, একটু খেয়াল করে দেখো, আমাদের দরকার এই অংশটা। এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এতটুকু দরকার আমাদের। তাহলে এটা যদি আমরা বের করতে পারি, যেটা থিটা এই সূত্র মতে, আমরা যদি ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিই তখন যদি অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাবে। এটা যদি থিটা হয় তাহলে 45 থেকে, মানে 45 মানে অর্ধেকটা, 45 থেকে আমি যদি এই থিটাটাকে বাদ দিই, যেটা আমি এখান থেকে পাচ্ছি, তাহলে আমি আলফা প্রাইম পাচ্ছি। এই আলফা প্রাইমটা আমি এখানে বসালে তখন আমি ই এর যে মানটা পাবো সেটা হবে এক্স্যাক্ট, এবং সেটা হবে তাদের মাঝখান দিয়ে ক্রিয়া করবে। তার মানে অঙ্কটা তখন কী হয়ে যাচ্ছে? জটিল হয়ে যাচ্ছে। তো এই জটিলতা কাটানোর জন্য অনেক জায়গায় দেখা যায় যে সরাসরি এইভাবে ম্যাথটা করে দিচ্ছে, মানে এই টাইপের ম্যাথগুলো। কোন টাইপের? যখন ইসি এবং ই এর মান ভিন্ন হচ্ছে। তো অনেকে এই ঝামেলা, যেহেতু এটা একটু ঝামেলার অঙ্ক, ঝামেলা থেকে বাঁচার জন্য অনেকে দেখা যাচ্ছে যে সরাসরি যোগ করে দিচ্ছে। তো বলতেছি ভুল না, তুমি হয়তো আবার সেখানে আংশিক মার্ক পাবা, সম্পূর্ণ মার্কসটা পাওয়া তখন মানে হবে না আর কি, সম্পূর্ণ মার্কস তোমাকে দিবে না, কারণ তোমার অঙ্কটা সম্পূর্ণরূপে সঠিক হয়নি। তো এখানে একটা কাজ করবা তোমরা, সেটা হচ্ছে আমি তো মানে প্রথমে ভুল প্রসেসে দেখালাম, তো তোমরা সঠিক প্রসেসটা করে আমাকে অবশ্যই ইনবক্স করবা যে ম্যাথটা হয়েছে কিনা, আমাকে একটু জাস্ট দেখানোর জন্য। অ্যান্সার কি? অ্যান্সারটা দিচ্ছি না কেন, অ্যান্সার দিলে তোমরা অনেকে অ্যান্সারটা মেলানোর চেষ্টা করবে। আমার দরকার প্রসেসটা, তুমি প্রসেসটা বুঝছো কিনা। প্রসেসটা বুঝলে অ্যান্সার অটোমেটিক আসবে, সেটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। তো এটা গেল প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নের দিকে যদি আমরা যাই, তোমরা একটু দেখবা যে দ্বিতীয় প্রশ্নটা ছিল চতুর্ভুজের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে প্রাবল্যটা নির্ণয় করছিলাম সেটা নির্ণয় করছিলাম ডি বিন্দুর জন্য। তো এখন চতুর্ভুজের কেন্দ্রে আমরা নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আগের মতো সকল কিছু আগের মতো হইতে হবে। প্রথম কথা, ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হলে ও বিন্দুতে যদি কোনো চার্জ থেকে থাকে সেটাকে বাদ দিতে হবে। তার পরিবর্তে একটা +1 মানের চার্জ, +1 কুলম, যেটাকে আমরা পরক চার্জ বলছি, যেটা দিয়ে আমরা প্রাবল্যের দিক বুঝতে পারি, ওই চার্জটা স্থাপন করতে হবে। এরপরে ওই বিন্দুর চারপাশে যত চার্জ আছে সবার জন্য আলাদা আলাদাভাবে ওই বিন্দুতে প্রাবল্য আমাদেরকে প্রথমে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এ বিন্দুর জন্য ও বিন্দুতে, বি বিন্দুর জন্য ও বিন্দুতে, সি এর জন্য ওতে, ডি এর জন্য ওতে। তাহলে তুমি যখন এর জন্য ওতে প্রাবল্য নির্ণয় করবা তখন তোমার এ ও দূরত্বটা দরকার হবে।
এখন এ ও দূরত্বটা তো আমাদেরকে দেওয়া নাই, আমাদেরকে দেওয়া আছে এ বি এবং বিসি। তো আগের যে অঙ্কটা সেই অঙ্ক হতে মানে ক নম্বর অঙ্ক হতে আমরা বিডি মানে কর্ণটা নির্ণয় করছিলাম, সেটা ছিল √13। তো √13কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ও বি অথবা ওডি পেয়ে যাব। তো ও বি নির্ণয় করলাম 1.8। ও বি দূরত্ব, ও এ দূরত্ব, ও ডি, ও সি সবগুলো দূরত্ব কী হবে? সমান হবে। সবগুলোর মান কত? 1.8। তার মানে আমরা ইনডাইরেক্টলি প্রাবল্যের সূত্রের আরটা আমরা নির্ণয় করলাম। এর জন্য ওতে ই এ, বি এর জন্য ওতে ই বি, ই সি, ইডি সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে আমরা প্রাবল্য নির্ণয় করলাম। দূরত্ব একই আছে, সেম আছে। প্রাবল্য নির্ণয় করা শেষ। এবার আমাদেরকে যেতে হবে, ও তার আগে আমি একটু বলে দিই যে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টে ভুল করে, সেই ভুলটা হচ্ছে সবাই 4টা প্রাবল্যকে বা 3টা প্রাবল্য থাকলে 3টা প্রাবল্যকে সরাসরি যোগ করে দেয়। অর্থাৎ টোটাল প্রাবল্য ই সমান ই এ প্লাস ইবি প্লাস ইসি প্লাস ইডি। আমি আবারও বলছি, প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির যোগ কখনোই আমরা সরাসরি বীজগাণিতিক ওয়েতে করতে পারবো না। কেন? কারণ যোগের জন্য কতগুলো বিধি আমরা ভেক্টরে পড়ছিলাম, সেগুলো ছিল সাধারণ যোগ, সাধারণ নিয়ম ছিল, সেখানে উপাংশের নিয়ম ছিল, সামান্তরিক সূত্র ছিল, ত্রিভুজ সূত্র ছিল, বহুভুজ সূত্র ছিল। সেই সূত্রগুলো আমাদেরকে প্রয়োগ করে যোগ বিয়োগগুলো করতে হবে। আচ্ছা, এবার আমরা যাই। তাহলে এবার যেহেতু প্রাবল্য 4টা, আমি বলছি যে সামান্তরিক সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। সামান্তরিক সূত্রে আমরা 2টা প্রাবল্যের চেয়ে বেশি প্রাবল্য ব্যবহার করতে পারবো না। তো 2টা করে আমাদেরকে আগাইতে হবে। কয়টা প্রাবল্য আছে? 4টা। এখানে একটা চালাকি করতে পারি আমরা, সেটা হচ্ছে এই যে +1 কুলম্ব চার্জ, সেটাকে একটু যদি আমরা খেয়াল করে দেখি, এতে যে চার্জটা বসানো আছে সেটাও +10 প্লাস আর কি, প্লাসকে কী করবে? বিকর্ষণ। তার মানে ই এ প্রাবল্যের দিকটা একটু যদি আমরা দেখি, অ্যারোটা এ থেকে ও দিকে মানে এইদিকে। সেমভাবে সিতেও কিন্তু সমান, সেটাকে আমরা ইসি দিলাম। তাহলে 2টা কি হয়ে গেছে? সাংঘর্ষিক। তাহলে এ বিন্দুর যে প্রাবল্যটা মানে ই এ এবং সি বিন্দুর যে প্রাবল্যটা ইসি পরস্পর বিপরীত। তাহলে বিপরীত হলে সামান্তরিক সূত্র অনুযায়ী সরাসরি আমি বিয়োগ বসাতে পারি, যেটা আমি এখানে করেছি বা এখানে লিখেও দিচ্ছি। দেখো, এ ও সি বিন্দুর জন্য ও বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হবে। কেন 0 হবে? একটু খেয়াল করে দেখো, ই এর প্রাবল্যের যে মান ইসি প্রাবল্যের মান সমান। তাহলে সমান এবং বিপরীত 2টা প্রাবল্য বা বল যদি একই বিন্দুতে ক্রিয়া করে, তাদের লব্ধি বিয়োগফলটা 0 হয়ে যাবে। তাহলে এ আর সি বাদ। এবার বি আর ডি আসছে। বিতে দেওয়া আছে 20, ডিতে দেওয়া আছে +5। তাহলে ইডি এর দিকে হবে ওই দিকে, যেটা আমি দেখালাম অ্যারোটা। বি এর জন্য ইবি এর দিক হবে এইদিকে। তাহলে মানে আগের মতো বিয়োগ করলাম, বিয়োগ করে যে মানটা পেলাম। তাহলে এটা হচ্ছে টোটাল ও বিন্দুর লব্ধি। কারণ এরা দুইজন তো একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, এদের কোনো কথাই আসতেছে না। তাহলে আসতেছে বি এবং ডি বিন্দুর, আর বি আর ডি বিন্দুর টোটাল বিয়োগফলটা হচ্ছে টোটাল ও বিন্দুর লব্ধি। সেটা কত হচ্ছে? 4.18 × 10⁻10 নিউটন কুলম্ব ইনভার্স 1। এবার যদি তোমাকে বলা হয় এটা তো মান, দিক কোথায়? তো একটু খেয়াল করে দেখো যে আমি যখন বিয়োগ করছি ইবি থেকে ইডি বিয়োগ করছি এবং রেজাল্টটা পজিটিভ আসছে। পজিটিভ মানে প্রথম যে রাশিটা সেটার মান বেশি, তাহলে ওই রাশিটার প্রাধান্য বেশি, ওর মান বেশি, তার দিকটা হবে ওর দিক। তার মানে ইবি এর দিক কোন দিকে একটু খেয়াল করে দেখো। ইবি এর দিক হচ্ছে বি থেকে ও হয়ে ডি বরাবর। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে দিকটা কোন দিকে, আমি লিখে দিচ্ছি নিচে, সেটা হচ্ছে ও থেকে ডি বরাবর। কার দিক? লব্ধির দিক। ঠিক আছে, বুঝে গেছে? যদি বুঝা না গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে।